বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ফাইনালি তোমাদের অষ্টম অধ্যায়ের উপর একটা ম্যাথ আলোচনা করে দিব এবং ক্যালকুলেশন প্রসেস কিভাবে করবে সেটাও আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং এই অঙ্কে যাওয়ার পূর্বে কিন্তু আমরা প্রথমে ২টা ক্লাস টোটালি তোমাদের বেসিক ধারণার উপর নিয়েছি এবং সেই জায়গাগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। স্পেশালি ওই জায়গাটা তোমরা অবশ্যই মনে রাখবে যে কি করতে কি লাগবে। গড় নিট মুনাফার হার করতে লাগবে আমাদের নিট মুনাফা বা কর পরবর্তী নিট মুনাফা, এবং বাকি যে ৩টা রিকোয়ারমেন্ট পেব্যাক সময়, নিট বর্তমান মূল্য এবং আন্ত আয়ের হার, এই ৩টা রিকোয়ারমেন্ট করতে অবশ্যই আমার প্রশ্নে নগদ আন্তঃপ্রবাহ বা কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ থাকতে হবে। তো এখন আমরা এই জায়গাটা একটু মনে রাখবো, পাশাপাশি সূত্রগুলো তো আমাদের মনে রাখতে হবেই, কিন্তু সবার আগে আমার যেই জায়গাটা আমি একটু আগে বললাম সেটা তোমরা একটু মনে রাখবে। তো আমরা এখন একটা অঙ্কে চলে যাই। এখানে বলা হচ্ছে টাইফুন কোম্পানির আর্থিক ব্যবস্থাপক জনাব আফজাল ক এবং খ নামে দুটি পরস্পর বর্জনশীল প্রকল্পে বিনিয়োগের চিন্তাভাবনা করছেন। প্রত্যেক প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ৬০,০০০ টাকা। এখানে বলে দিয়েছে যে প্রত্যেক প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ৬০,০০০ টাকা। বাট্টার হার ১৪%। প্রকল্প দুটির নগদ আন্তঃপ্রবাহ নিচে দেওয়া হলো। তো যেই তথ্যটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে সেটার প্রতি খুব ভালো দৃষ্টি আরোপ করতে হবে খুব ভালোভাবে, যে আমাদের এখানে তথ্যটি দেওয়া আছে নগদ আন্তঃপ্রবাহ, যেটাকে আমরা কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ বলে থাকি। শুধু নগদ আন্তঃপ্রবাহ এবং কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ একই বিষয়। তো এখানে হচ্ছে আমার নগদ আন্তঃপ্রবাহ উল্লেখ করা রয়েছে। ক এবং খ প্রকল্পের ৩ বছরের করে দেওয়া আছে। নিচে বলা হচ্ছে জনাব আফজাল প্রকল্প মূল্যায়নে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি ব্যবহার করেন। এখানে খেয়াল রাখতে হবে যে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি বলতে আমরা ২টা বিষয়কে বুঝবো। একটা হচ্ছে আমাদের নিট বর্তমান মূল্য এবং আরেকটি হচ্ছে আমাদের আন্ত আয়ের হার। তো নরমালি নিট বর্তমান মূল্য যদি বের করে আমরা বিনিয়োগ সিদ্ধান্ত দিই তাহলেই হবে, কোনো অসুবিধা নেই। তার মানে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি যদি উল্লেখ করে তাহলে অবশ্যই তোমাকে বিনিয়োগ সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে নিট বর্তমান মূল্য বের করে তারপরে বিনিয়োগ সিদ্ধান্ত দিতে হবে। আমি আবারও বলছি, এখানে জনাব আফজাল সাহেব প্রকল্প মূল্যায়নে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি ব্যবহার করেন, এটা উল্লেখ রয়েছে। এটা উল্লেখ থাকলে অবশ্যই তোমরা বুঝবে যে তোমাদেরকে নিট বর্তমান মূল্য নির্ণয় করে তারপরে বিনিয়োগ সিদ্ধান্ত দিতে হবে। আমরা চলে যাই গ নং প্রশ্নে। বলা হচ্ছে প্রকল্প ক এর পে ব্যাক সময় নির্ণয় করো। তো আমরা একটু আগে বলে নিলাম যে পে ব্যাক সময় নির্ণয় করতে অবশ্যই আমাকে নগদ আন্তঃপ্রবাহ প্রশ্নে থাকতে হবে। তো যেহেতু আমাদের এখানে নগদ আন্তঃপ্রবাহ প্রশ্নে উল্লেখ রয়েছে তাহলে আমরা ডিরেক্টলি পেব্যাক সময় বের করার জন্য কাজ করতে পারবো। আমাদেরকে নগদ আন্তঃপ্রবাহ বের করার জন্য অন্য কোনো কিছু করতে হবে না। তো এখানে যেহেতু নগদ প্রবাহ ডিরেক্টলি দেওয়া আছে, আমরা ডাইরেক্ট নগদ আন্তঃপ্রবাহ দিয়ে পেব্যাক সময় নির্ণয় করার চেষ্টা করব। তো আমরা চলে যাই সমাধানে। তো এখানে যেহেতু আমাদের নগদ আন্তঃপ্রবাহগুলো হচ্ছে অসমান, বলতে মানে একেক বছর একেক রকমের নগদ আন্তঃপ্রবাহ আমরা পাচ্ছি, সো এটাকে অসমান বলে। তাহলে অবশ্যই আমরা অসমানের সূত্রটি প্রয়োগ করব। বাট এর আগে আমাকে ক্রমযোজিত নগদ প্রবাহের একটি টেবিল বের করতে হবে, তারপরে হচ্ছে আমি পেব্যাক সময় নির্ণয় করব। তো আমরা আগে ক্রমযোজিত নগদ প্রবাহ বের করব, তারপরে হচ্ছে আমরা পেব্যাক সময় নির্ণয় করব। চলে যাচ্ছি আমরা আমাদের সমাধানে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের ক্রমযোজিত নগদ প্রবাহ নির্ণয় টেবিল। তো আমাদের ক প্রকল্পের প্রথম বছর নগদ আন্তঃপ্রবাহ ছিল 18,500। তো যেই কয় বছরের নগদ আন্তঃপ্রবাহ দেওয়া থাকবে তার জন্য নিচে নিচে তোমরা একটা ঘর বেশি করবে। এখানে আমাদের 3 বছরের নগদ প্রবাহ দেওয়া ছিল, তাই আমরা 1 2 3 4 একটি ঘর বেশি মানে 4টা ঘর আমরা নিচে নিচে করেছি। আর পাশাপাশি অলওয়েজ 3টা ঘর হবে, বছরের জন্য একটি, নগদ আন্তঃপ্রবাহের জন্য একটি এবং ক্রমযোজিত নগদ প্রবাহের জন্য একটি। পাশাপাশি মোট এই 3টি ঘর করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে আমাদের এখানে বছর ১ ২ ৩ আমরা দিলাম। নগদ প্রবাহ আমরা হচ্ছে ৩ বছরে যে নগদ প্রবাহ থাকে সেগুলো বসালাম। আর ক্রমযোজিত মানে হচ্ছে পর্যায়ক্রমিকভাবে যোগ করে করে আমরা নগদ প্রবাহগুলোকে বসাবো। তো যেহেতু আমাদের প্রথম বছর 18,500 রয়েছে, আমরা 18,500 ই লিখলাম। দ্বিতীয় বছর হচ্ছে আমাদের 17,500। এখন এই 17,500 কে আমরা এই 18,500 এর সাথে যোগ করে আমরা এখানে 36,000 টাকা লিখব। 17,500 যোগ 18,500, তাহলে দ্বিতীয় বছরে আমার ক্রমযোজিত নগদ প্রবাহ হয়ে যাবে 36,000। দেন আবার 28,500, এটা আবার এই 36,000 এর সাথে যোগ করতে হবে। যোগ করলে আমাদের ক্রমযোজিত নগদ প্রবাহ হবে 64,500। এভাবে আমরা আমাদের
ক্রমযোজিত নগদ প্রবাহ নির্ণয় করব। করার পরে এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ১ নাম্বার ঘর। যদি আমরা লম্বালম্বিভাবে চিন্তা করি, এটা হচ্ছে আমাদের ২ নাম্বার ঘর, আর এটি হচ্ছে আমাদের ৩ নাম্বার ঘর। এটা ১ নাম্বার, এটা ২ নাম্বার এবং এটি হচ্ছে আমাদের ৩ নাম্বার। ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করার পরে অবশ্যই তোমরা ৩ নাম্বার ঘরের দিকে খুব ভালোভাবে চোখ রাখবে এবং ৩ নাম্বার ঘরে তুমি দেখবে যে তোমার বিনিয়োগকৃত টাকার চেয়ে বেশি বা সমান। আমি আবারও বলছি, বিনিয়োগকৃত টাকার চেয়ে বেশি বা সমান টাকা তুমি পাওয়া শুরু করেছো কোথা থেকে? আমাদের বিনিয়োগ ছিল ৬০,০০০, তো ৬০,০০০ এর বেশি আমরা কিন্তু এখানে পাওয়া শুরু করেছি এবং এই জায়গাটাকে এভাবে আমরা দাগ দিয়ে রাখবো যেন মানগুলো নিতে আমাদের সুবিধা হয়। আমাদের বিনিয়োগ ৬০,০০০ ছিল, আমাদের ৬০,০০০ টাকার বেশি আমরা এই ৩য় বছর থেকে ফেরত পাচ্ছি এবং এখানে আমরা এভাবে সেটা পেন্সিল দিয়ে বা কলম দিয়ে যেকোনো কিছু দিয়ে তোমরা দাগ দিয়ে এভাবে রাখবে। তো বছর এবং ক্রমযোজিত নগদ প্রবাহ, এই ১ এবং ৩ নাম্বার ঘরের মান। বছর এবং ক্রমযোজিত নগদ প্রবাহের ক্ষেত্রে তোমরা মান নিবে যেখানে তোমরা দাগ দিয়েছো তার উপরেরটা। তো এখানে ৬৪,৫০০ এর উপরে বছরের ঘরে রয়েছে আমার উপরে ২, আর ক্রমযোজিতর ক্ষেত্রে আমার উপরে রয়েছে ৩৬,০০০। আমি আবারও বলছি, যেখানে আমাদের বিনিয়োগকৃত টাকা ফেরত আসা শুরু করবে, বছর এবং ক্রমযোজিতর ক্ষেত্রে আমরা মান নিব তার উপরেরটা। তো এখানে আমাদের এই বিনিয়োগকৃত টাকা ফেরত আসা শুরু হয়েছে, বছরের ক্ষেত্রে তার উপরে রয়েছে ২, এটাকে আমরা নিব, তাই নিচে একটা দাগ দিয়ে রাখবো এবং ক্রমযোজিতর ক্ষেত্রে মান নিব তার উপরেরটা, এখানে আমরা একটি এভাবে দাগ দিয়ে রাখবো। নগদ আন্তঃপ্রবাহ বা ২ নাম্বার ঘরের মান নিব আমরা বিনিয়োগকৃত টাকা যাকে ফেরত আসবে তার বরাবর সামনাসামনি যিনি থাকবে, নগদ প্রবাহের ক্ষেত্রে আমরা এই মানটিকে নেব, তাই এটাকে আমরা এভাবে দাগ দিয়ে রাখলাম। তো এই যে আমি যেভাবে বললাম মানগুলো তোমরা এভাবে খুবই সাবধানে নেবে। আশা করি ইনশাআল্লাহ তোমরা কয়েকবার প্র্যাকটিস করলেই দেখবা যে হয়ে যাবে। এই অঙ্কটাই তোমরা ২-১ বার প্র্যাকটিস করো, যেভাবে আমি বলছি দেখবা আদার্স অঙ্কগুলো তোমরা এভাবে পেরে যাবে। তো এই যে আমরা মানগুলো চিহ্নিত করলাম, এই মানগুলো আমরা নিয়ে আমাদের পেব্যাক সময় নির্ণয় করব। এখানে আমরা বছরের ঘরে যে মানটিকে নিব তাকে লিখব A, ক্রমযোজিতর ক্ষেত্রে যে মানটি আমরা নিব তাকে লিখব C, আর নগদ আন্তঃপ্রবাহের ক্ষেত্রে আমরা যে মানটি নিব তাকে লিখব আমরা D। তো এইভাবে হচ্ছে আমরা মানগুলোকে A, C, D নামে চিহ্নিত করে রাখলাম। এখন আমরা সূত্রটি লিখব পেব্যাক সময় নির্ণয়ের। পেব্যাক সময় PBP equal to A plus NCO minus C divided by D। A যেটা আমরা টেবিলে দেখতে পাচ্ছি, এ আমাদের কোথায় আছে? NCO দ্বারা বোঝাবে বিনিয়োগ, NCO দ্বারা বোঝাবে বিনিয়োগ, মাইনাস C এই যে এই মানটি আমরা বসাবো, D এই মানটিকে আমরা বসাবো। তো এখন দেখো A হচ্ছে ২, বিনিয়োগ ৬০,০০০, মাইনাস C এর মান হচ্ছে আমাদের ৩৬,০০০, D এর মান হচ্ছে আমাদের ২৮,৫০০। এইভাবে আমরা মান বসানোর পরে এখন আমরা ক্যালকুলেশনে চলে যাব। ৩ নাম্বার লাইনে এসে আমরা ২ প্লাস লিখব, লেখার পরে এখানে উপরে বিয়োগের কাজটা আগে করে নিব। ৬০,০০০ বিয়োগ ৩৬,০০০, ২৪,০০০ আসবে। দেন চতুর্থ লাইনে এসে ২৪,০০০কে ৮,৫০০ দিয়ে ভাগ করলে আমাদের ০.৮৪, ২ এর সাথে যোগ করলে আমাদের চলে আসবে ২.৮৪ বছর। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের পেব্যাক সময় নির্ণয় করব এবং অবশ্যই পেব্যাকের অ্যান্সারটা তোমরা বছরে লিখবে, এটা যেন সবসময় মনে থাকে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা পেব্যাক সময় তোমরা কিভাবে নির্ণয় করে নগদ আন্তঃপ্রবাহ অসমান থাকলে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব ঘ নং প্রশ্নে, ৪ নং প্রশ্নে আমরা চলে যাব। সেখানে আমাদেরকে কি নির্ণয় করতে বলছে আমরা দেখব। ঘ নং প্রশ্নে বলা হচ্ছে জনাব আফজালের বিনিয়োগ সিদ্ধান্ত কি হবে? যুক্তিসহ উত্তর দাও। তো বিনিয়োগ সিদ্ধান্ত কি হবে? অবশ্যই প্রশ্নে দেখতে হবে যে আমাদের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা আমাদেরকে কোনো দিক নির্দেশনা দিয়েছে কিনা। হ্যাঁ, আমাদের এই অঙ্কে একটি দিক নির্দেশনা তারা দিয়েছে যে উনি আফজাল সাহেব প্রকল্প মূল্যায়নে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি ব্যবহার করেন। যেটা আমরা শুরুতেই বলে নিয়েছিলাম যে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি বলতে আমরা বুঝবো নিট বর্তমান মূল্য বের করে আমাকে বিনিয়োগ সিদ্ধান্ত দিতে হবে।
তাহলে আমি এখন ক প্রকল্প এবং খ প্রকল্প দুইটা প্রকল্পেরই নিট বর্তমান মূল্য বের করব এবং আমরা জানি নিট বর্তমান মূল্য বের করতে গেলে অবশ্যই আমার নগদ আন্তঃপ্রবাহ বা কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহের প্রয়োজন হবে, যেটা আমাদের প্রশ্নে তারা উল্লেখ করে দিয়েছে। তাহলে ডিরেক্ট আমরা এখন নিট বর্তমান মূল্যের সূত্র প্রয়োগ করে নিট বর্তমান মূল্য নির্ণয় করতে পারব। তো এখানে যেহেতু আমাদের নগদ আন্তঃপ্রবাহগুলো অসমান, তাহলে দুইটা প্রকল্পের ক্ষেত্রে আমাদের নিট বর্তমান মূল্যের অসমানের সূত্র প্রয়োগ করতে হবে। তো আমরা এখানে একটু ক এবং খ দুইটা প্রকল্পেরই নগদ আন্তঃপ্রবাহগুলো কার কত সেটা আমরা একটু দেখে রাখি, যেন পরবর্তীতে মান বসাতে গেলে তোমাদের সুবিধা হয়। অবশ্যই তোমরা একটু খাতায় নোট করে রাখো, যেন নিট বর্তমান মূল্য যখন আমরা নির্ণয় করব তখন অবশ্যই আমাকে এই অ্যামাউন্টগুলো মনে রাখতে হবে। এবং পাশাপাশি নিট বর্তমান মূল্য নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের একটা সুদের হার বা বাট্টার হারের প্রয়োজন হবে, যেটা আমাদের এখানে উল্লেখ রয়েছে। বাট্টার হার 14%, লেখা আছে যে দেখছো, বাট্টার হার 14%, যেটাকে আমরা অবশ্যই দশমিকে ব্যবহার করব। তো চলে যাই আমরা প্রথমে ক প্রকল্পের নিট বর্তমান মূল্য আমরা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের নিট বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র। নিট বর্তমান মূল্য এনপিভি ইকুয়াল টু নিট বর্তমান মূল্য এনপিভি ইকুয়াল টু, যেহেতু অসমানের সূত্র, সিএফ এক যোগ আই পাওয়ার এক, সিএফ এক যোগ আই পাওয়ার দুই প্লাস ডট ডট সিএফএন এক যোগ আই পাওয়ার এন মাইনাস এনসিও। এখানে সিএফ গুলো দ্বারা মূলত নগদ আন্তঃপ্রবাহগুলোকে বোঝানো হচ্ছে। যেহেতু আমাদের এখানে 3 বছরের নগদ আন্তঃপ্রবাহ উল্লেখ রয়েছে, তাহলে আমরা এই ফরম্যাটে 3 বার যাব। এই ফরম্যাটে আমরা 3 বার যাব। তো আমরা যে বসাচ্ছি মান, প্রথম বছর আমাদের নগদ আন্তঃপ্রবাহ ছিল 18,500, দ্বিতীয় বছর 17,500 এবং তৃতীয় বছর 28,500। এবং এক যোগ আই মানে হচ্ছে বাট্টার হার, যেটা আমরা বলেছিলাম 14% উল্লেখ রয়েছে, এটাকে আমরা দশমিকে নিব 0.14। এভাবে আমরা নিচে মান বসালাম। মাইনাস এনসিও মানে হচ্ছে বিনিয়োগ 60,000 টাকা, যেটা আমাদের উল্লেখ রয়েছে। 3 নাম্বার লাইনে এসে খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে জাস্ট আমরা এই যে এই মানগুলোকে আমরা হচ্ছে বিশেষ করে কমার্সের শিক্ষার্থী যারা আমরা আছি, তাদের ক্যালকুলেশনে হিউজ প্রবলেম। এজন্য দেখা যাচ্ছে আমি ক্যালকুলেশনটা একটু ডিটেইলি তোমাদের করে বোঝানোর চেষ্টা করছি। এরপরে তোমরা হচ্ছে নিজেরা যদি পারো সেটা সংক্ষেপে করে নিতে পারবা, কোনো অসুবিধা নেই। কিন্তু ডিটেইলসটা বুঝলে হয় কি, যে সংক্ষেপের বিষয়টা এমনিতেই চলে আসে। তো ডিটেইলি তোমাদের দেখানোর চেষ্টা করছি। হয়তোবা একটু ভিডিওটা বড় হয়ে যাবে, কিন্তু তারপরও তোমরা একটু দেখে এটাকে এইভাবে প্র্যাকটিস করলে তোমরা সংক্ষেপে ইজিলি করতে পারবে। তো 3 নাম্বার লাইনে এসে আমরা এখানে জাস্ট এই যে প্রত্যেকটার যেই ১ যোগ ০.১৪ রয়েছে, এটাকে জাস্ট আমরা যোগ করে দিলাম। তাহলে ১.১৪ পাওয়ার ১, ১.১৪ পাওয়ার ২, ১.১৪ পাওয়ার ৩। চতুর্থ লাইনে এসে আমরা জাস্ট এখানে যে পাওয়ারের কাজগুলো করেছি, ১.১৪ কে পাওয়ার ১ দিলে ১.১৪ আসবে। ১.১৪ কে পাওয়ার ২ দিলে অনেকগুলো মান আসে। আমরা জাস্ট দশমিকের পরে এইভাবে ৪ ঘর নিব। ১.১৪ কে পাওয়ার ৩ দিলে অনেকগুলো মান আসে। এভাবে আমরা ৪ ঘর পর্যন্ত বসাবো। দেন পঞ্চম নাম্বার লাইনে এসে আমরা হচ্ছে এটাকে ভাগ করব প্রত্যেকটা মানকে। এখানে ভাগ করার পরে যেই মানগুলো আসবে সেখানেও দশমিক থাকবে, কিন্তু এই ক্ষেত্রে তোমাদের আর দশমিক নেওয়ার কোনো প্রয়োজন নেই। দশমিকের পরে ৫ অথবা ৫ এর বেশি থাকলে তোমরা ১ যোগ করে দিতে পারো। দশমিকের পরে মান নিলে হবে কি, এখানে আমাদের অনেক সময় নষ্ট হবে, কারণ ৫ বছর ৭ বছর দেওয়া থাকলে আমাকে দশমিক প্রেস করতে হবে, দশমিকের পরে ২টা সংখ্যা নিতে হবে, আমার অনেক সময় চলে যাবে। সো এখানে আমাদের দশমিকের পরে মান না নিলেও চলবে আমাদের সময় স্বল্পতার জন্য। তো ভাগ করার পরে এই রেজাল্টটা আমাদের আসছে সবগুলার। এরপরে আমরা সবগুলাকে যোগ করব। যোগ করলে আমরা ৪৮,৯৩১ পেলাম। মাইনাস ৬০,০০০ বিয়োগ করলে দেখা যাচ্ছে যে আমাদের নিট বর্তমান মূল্যটা নেগেটিভ চলে আসছে। এজন্য আমরা সাইডে ঋণাত্মক লিখে দিব। তো এটা হচ্ছে আমাদের এইভাবে ক প্রকল্পের নিট বর্তমান মূল্য আমরা নির্ণয় করলাম। এখন আমরা চলে যাব খ প্রকল্পে। ঠিক সেম প্রসেসে খ প্রকল্প নিট বর্তমান মূল্য এনপিভি ইকুয়াল টু সূত্রটি আমরা লিখলাম। লেখার পর এখানে আমাদের খ প্রকল্পের যেই নগদ আন্তঃপ্রবাহগুলো দেওয়া ছিল সেগুলো আমরা উপরে বসালাম। ঠিক ওইখানে যেভাবে আমরা ক্যালকুলেশন দেখালাম, ঠিক সেভাবে আমরা ক্যালকুলেশনটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এইভাবে তোমরা প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমাদের ক্যালকুলেশনে কোনো ঝামেলা থাকবে না। তো ভাগ করার পরে দেন সবগুলো যোগ করার পরে ৬০,০০০ থেকে বিয়োগ করার পরে দেখা যাচ্ছে যে আমাদের এই প্রকল্পেরও নিট বর্তমান মূল্য
ঋণাত্মক বা নেগেটিভ চলে আসছে। এখন তাহলে আমরা বিনিয়োগ সিদ্ধান্ত কি দিব? যদি আমাদের নিট বর্তমান মূল্য, যেহেতু এখানে ২ টা প্রকল্পেরই নেগেটিভ, নিট বর্তমান মূল্য নেগেটিভও আসতে পারে, পজিটিভও আসতে পারে। তো এখানে যেহেতু ২ টা প্রকল্পেরই আমাদের নেগেটিভ চলে আসছে, তাহলে আমরা জনাব আফজালকে কোনো প্রকল্পেই বিনিয়োগের জন্য সুপারিশ করব না। কোনো প্রকল্পেই তাহলে তার বিনিয়োগ করা উচিত হবে না। যদি একটি প্রকল্প পজিটিভ আসতো এবং আরেকটি প্রকল্প নেগেটিভ আসতো, তাহলে যেটার মান পজিটিভ, নিট বর্তমান মূল্যের ক্ষেত্রে যেটার মান পজিটিভ, অবশ্যই ওই প্রকল্পে তোমরা বিনিয়োগের জন্য সুপারিশ করবে বা পরামর্শ দিবে। তাহলে যেহেতু এখানে কোনো প্রকল্পেরই বর্তমান মূল্য নেগেটিভ আসছে, পজিটিভ আসে নাই, তাহলে ২ টা প্রকল্পের ক্ষেত্রে যেহেতু নেগেটিভ, আমরা জনাব আফজালকে বিনিয়োগের জন্য সুপারিশ করতে পারছি না। উনার কোনো প্রকল্পেই বিনিয়োগ করা উচিত হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা আগামী ক্লাসে আরেকটি ম্যাথ নিয়ে আসব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।